ওকে, তাহলে আজকে আমরা ফেজ থেকে শুরু করি। আচ্ছা, তো ফেজ কি আসলে যদি আমি সিম্পল কথা বলি, ফেজ হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশনে থাকা পার্টিকেলটা যে কোনো একটা মুহূর্তের তার গতির যে অবস্থাটা সেটা ব্যাখ্যা করবে, যে টার্মটা সেটা হচ্ছে ফেজ। আবারও বলতেছি যে মোশনে থাকা অবস্থায় যে কোনো একটা মুহূর্তের যে গতির যে অবস্থা ব্যাখ্যা করবে যে টার্ম থেকে, সেটা ফেজ। তো এটা হতে পারে যে ওই সময়ের ডিসপ্লেসমেন্ট অথবা ভেলোসিটি অথবা অ্যাক্সিলারেশন, যে কোনো একটা কিছুর মাধ্যমে আমরা ওই মুহূর্তে পার্টিকেলটার অবস্থাটা বর্ণনা করতে পারি। যেমন আমরা উদাহরণ দিতে পারি, যেমন একটা পার্টিকেল অথবা একটা বডি যদি সিম্পল হারমোনিক মোশনে থাকে তাহলে তার ওয়েভটা এরকম হয়, সেটা আমরা জানি। তাহলে এখন আমি এটা যে কোনো একটা মুহূর্তের এই মুহূর্তের আমি যদি বলতে চাই যে এটা এই মুহূর্তে তার গতির অবস্থাটা কিরকম, সেই গতির অবস্থাটাকে আমি কয়েকভাবে বলতে পারি। একভাবে বলতে পারি যে এটার ডিসপ্লেসমেন্ট ওয়াই, সে ওয়াই যেটা সেটা টার্মে বলতে পারি। আবার বলতে পারি যে না, এখানে তার আসলে ভেলোসিটি, সেটা আমি বলতে পারি। আমরা জানি ডিসপ্লেসমেন্ট থেকে কিভাবে ভেলোসিটি বের করা হয়, জাস্ট গত ক্লাসে পড়ানো হয়েছে। তারপরে এটার ফেজ অ্যাঙ্গেল যে থিটা, সেটা থেকেও আমরা ওই যে কোনো একটা মুহূর্তের বস্তুটার অবস্থাটা আমরা বর্ণনা করতে পারি। তা ফেজ হচ্ছে সেই টার্মটা যেটা আমাকে ওই যে কোনো একটা মুহূর্তে বস্তুর অবস্থাটা বর্ণনা করার, গতির অবস্থাটা বর্ণনা করবে, সেটা ফেজ। তো আমরা এখন এখানে ফেজ অ্যাঙ্গেলটা চিন্তা করি, মানে যখন থিটা অ্যাঙ্গেলের সাহায্যে আমি অবস্থাটা বর্ণনা করব, সেটা সেই ক্ষেত্রে সেটা হবে ফেজ অ্যাঙ্গেল। আচ্ছা, তো এখন আমরা যেহেতু অ্যাঙ্গেল আমরা এইভাবে এরকম কার্ভ থেকে আমরা অ্যাঙ্গেল বুঝতে পারি না, তাই না? এখান থেকে অ্যাঙ্গেল বোঝার কোনো উপায় নাই যে এখানে আসলে, যেমন এই জায়গায় একটা পার্টিকেল যখন আসছে, এটা আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেল সে পাস হইলো, এখান থেকে বলার উপায় আছে? এটা থেকে মনে করেন এইটা হচ্ছে আমার, এই জায়গা থেকে আমার একটা পার্টিকেল আছে, আমি কি বলতে পারবো যে এটা আসলে কত ডিগ্রিতে মুভ করলো সার্কুলার মোশনে? জি না স্যার। জি না স্যার। লিনিয়ার থেকে আমি আসলে ধারণা পাই না যে আসলে এটা সার্কুলারলি এই মোশনটার ক্ষেত্রে সেটা আসলে কত ডিগ্রি অতিক্রম করলো। তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে, এই জাস্ট যে লিনিয়ার আমরা যেটা পরিচিত যে কার্ভটার সাথে, এটাকে আমরা একটা সার্কুলারের সাথে কম্পেয়ার করে ফেলতে হবে। কম্পেয়ার করলে তারপরে আমরা বুঝবো যে ওকে, এই জায়গায় অথবা যে কোনো একটা জায়গা কত ডিগ্রি আমি পাস হচ্ছি সার্কুলারলি, কত ডিগ্রি আমি পাস হবে, দ্যাট মিন্স আমার ফেজ অ্যাঙ্গেল কত হবে। আচ্ছা, তো সেটা করার জন্য সহজ, আমরা যদি প্রথমে সার্কুলার থেকে শুরু করি, যে আমার সার্কুলারলি এটা হচ্ছে কেন্দ্র, এখানে প্রথমে আমার বডিটা, বস্তুটা আমার এখানে আছে, এখান থেকে আমি মুভ করা শুরু করলাম, আমি এইভাবে একটা সার্কুলার মোশন কমপ্লিট হবে, ঠিক আছে? এইভাবে সার্কুলারলি এই বডিটা এইভাবে সার্কুলার মোশনের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এখন আমি যদি এটাকে কম্পেয়ার করব এটার সাথে, তাহলে প্রথমে আমি এই স্থির অবস্থায় যখন সময় শূন্য, মানে এখন শুরুই হয় নাই, তখন এই বডিটা এখানে আর এখানে এই দুইটা সেম, এই দুইটা পয়েন্ট, ঠিক আছে? এরপরে এই জায়গা থেকে আমি যখন এই জায়গায় আসলাম, তাহলে একটা পূর্ণ কম্পনের কতটুকু আসলাম আমি? 90 ডিগ্রি। না, পূর্ণ কম্পনে 90 ডিগ্রি না বলে পূর্ণ কম্পনে 4 ভাগের 1 ভাগ। মানে আমি যখন এখানে, তখন আমি পূর্ণ কম্পনে 4 ভাগের 1 ভাগ। তাহলে এটার সাথে যদি আমি কম্পেয়ার করি, এটা তো আমার একটা পূর্ণ কম্পন, সেই পূর্ণ কম্পনে 4 ভাগের 1 ভাগ কতটুকু? আসলে এতটুকু অ্যামপ্লিটিউড স্যার, এতটুকু পর্যন্ত। তার মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমার সেম পয়েন্ট, ঠিক কিনা? আচ্ছা, আমি সার্কুলার থেকে ধারণা পাই যে এই জায়গা থেকে এই জায়গা যাইতে আমার অ্যাঙ্গেল কত হইছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। দ্যাট মিন্স আমার এই জায়গায় যখন সেক্ষেত্রে আমার থিটা সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রি। সো এটা হচ্ছে আমার এই পয়েন্টে ফেজ অ্যাঙ্গেলটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমি আগাই, আমি একটা কমপ্লিট সার্কুলার, মানে পূর্ণ কম্পনের অর্ধেক গেলাম, ঠিক আছে? তার মানে আমি এখানেও আমি পূর্ণ কম্পনের অর্ধেকে আসলাম, দ্যাট মিন্স আমি এখন এখানে, তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমার ইকুইভ্যালেন্ট। তাহলে এটাতে আসলে আমার কত? 180 ডিগ্রি, তাই না?
180 ডিগ্রি। 180 ডিগ্রি। দ্যাট মিন্স আমার এই জায়গায় যখন Yes. আসলাম সেটা আমার এখানে আমার থিটা সমান 180 ডিগ্রি। এরপর আবার আগাই, আমি যদি এবার 4 ভাগের 3 ভাগ যাই, আমি এবার গেলাম আসলে 270 ডিগ্রি, তাই না? জি স্যার। তাহলে আমি এখন এখানে আছি। দেখছেন এই তীর চিহ্ন দিয়ে কিন্তু দেখানো আছে, হ্যাঁ, কোন পয়েন্টটা জি, স্যার। ইকুইভ্যালেন্ট। তাহলে এটা হচ্ছে আমার 370 ডিগ্রি। এরপর আমি যখন পূর্ণ কম্পন কমপ্লিট হলো, আমি এখানে আছি, পূর্ণ কমপ্লিট করে আমিও পূর্ণ কমপ্লিট সাইকেল কমপ্লিট করে এখানে আছি, সেটা আমার 360 ডিগ্রি। 380 ডিগ্রি। 360 ডিগ্রি। তাহলে এইখানে আমার ফেজ অ্যাঙ্গেলটা করতে হবে, এই জায়গায় আমার ফেজ অ্যাঙ্গেলটা 360, এখানে লেখা আছে ফেজ অ্যাঙ্গেল আমার এখানে 360 ডিগ্রি হবে। ঠিক আছে? তাহলে এখন আমি এই যে ভিতরের অ্যাঙ্গেল গুলো আমি বের করতে পারি। যে যদি বলে স্যার এরকম আমরা এরকম, আপনি তো 4 ভাগের 1 ভাগ, তারপরে অর্ধেক, 4 ভাগের 3 ভাগ, এরকম গেলেন। মাঝখানের পয়েন্ট গুলো যদি হয়, যেমন এখানে মাঝখানে একটা পয়েন্ট, যেটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট হচ্ছে এখানে। তো এইভাবে যদি আমরা একই সমান করে যদি আমরা ড্র করি, হ্যাঁ, যে এটার সমান এটা, তাহলে কিন্তু জাস্ট আমি যদি সোজা দাগ টান দিই, তাহলে কিন্তু আমার যে কোনো পয়েন্টের ক্ষেত্রে আমি অ্যাঙ্গেলটা পেয়ে যাই। তো আমাকে যদি কেউ বলে যে স্যার এই জায়গায় ফেজ অ্যাঙ্গেল কত, তাহলে আমি কি করবো, আমি সোজা দাগ টানবো, এরকম একবার সোজা দাগ টানে ফেলবো। তাহলে এখন আমার এইখানে এই জায়গায় সেট করলো, এখন আমার এই যে অ্যাঙ্গেলটা হবে সেটাই হবে আমার ফেজ অ্যাঙ্গেলটা এটার জন্য। ঠিক আছে? আমরা যদি সোজা দাগ টানি, একদম সোজা দাগ টানি, এই যে এখানে এটা যেরকম দেওয়া আছে, তাহলে আমার কিন্তু হয়ে যায়। এভাবেও পারি, অথবা আমি এখানকার যে কোনো পয়েন্ট ধরে আগে সোজা এই অ্যাঙ্গেলটা কতটুকু হইলো সেটা বের করতে পারি, তারপরে ওইটার সাথে এটা আমি ইকুইভ্যালেন্ট করতে পারি। সোজা কথা, যদি আমি 4টা পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই 4টা পয়েন্ট যদি আমি অ্যাঙ্গেল ফিক্সড করে ফেলতে পারি, এই মাঝামাঝি হচ্ছে, আমি জাস্ট যদি সোজা টান দিই, যেমন এখানকে যেমন মাঝামাঝি, তাহলে এটা আমি সোজা টান দিলাম যে আমার যেখানে ছেদ করলো সেটা। ঠিক আছে? তাহলে এভাবে আমি একটা সার্কুলার মোশনকে লিনিয়ারলি আমি বিবেচনা করতে পারি, এবং লিনিয়ারলি আমি ফেজ অ্যাঙ্গেল সম্বন্ধে আইডিয়া পাই। ঠিক আছে? সো এটাই আর কি, যে দেখা যাচ্ছে আপনাকে অনেকে এরকম ওয়েভ দিয়ে দিবে একটা, হ্যাঁ, যেমন আপনাকে যে কোনো পরীক্ষায় আসতে পারে যে এরকম একটা ওয়েভ দেওয়া আছে, আপনাকে বললো যে এই পয়েন্টে আপনার ফেজ অ্যাঙ্গেলের মান কত, আর কিছু বলা না, শুধু এরকম দিয়ে বললো যে এই পয়েন্টে ফেজ অ্যাঙ্গেলের মান কত, আর কত হবে এখানে ফেজ অ্যাঙ্গেলের মান 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এখন আপনারা এটা দেখছেন বলে, এটার সাথে একটু আগে কম্পেয়ার করে আসছি বলে সহজে বলে ফেলছেন যে স্যার 180 ডিগ্রি। কিন্তু কি হবে, অনেক সময় কয়েকদিন পরে যখন মানে পড়ালেখা, যদি পড়ালেখার মধ্যে যদি না থাকেন, হঠাৎ করে যদি আপনাকে এরকম একটা ওয়েভ দিয়ে বলা হয় যে এখানে ফেজ অ্যাঙ্গেলের মান কত, তাহলে আপনি কিন্তু মানে অনেকেই ক্ষেত্রে কিন্তু সেটা একদম আকাশ থেকে পড়ে, স্যার এই তো লিনিয়ার, এখানে তো কোনো অ্যাঙ্গেল দেখি না, অ্যাঙ্গেল কত হবে এখানে, সে অ্যাঙ্গেলের কোনো কিছু বলতে পারে না। বুঝছেন? বা আমি যে কোনো এই জায়গায় বললাম অ্যাঙ্গেল কত, তখন বলে যে স্যার এখানে অ্যাঙ্গেল তো নাই, এখানে অ্যাঙ্গেল কোনটার সাথে কোনটা আসে, মানে এইটাতে চিন্তা করতে থাকে যে এইটাতে অ্যাঙ্গেলটা কিরকম হবে, এখান থেকে এখানে কোনটা, এরকম বিবেচনা করে। তো আসলে সেটা ওই যে এইটার সাথে কম্পেয়ার করতে ভুলে যায়, সেই জন্য। তো সেই জন্য এটা যেন মনে থাকে, এরকম একটা ওয়েভ দিয়ে আপনাকে বলা হইতে পারে যে ফেজ অ্যাঙ্গেল কত এই জায়গাতে। ঠিক আছে? বলা হয় যে এই জায়গায় ফেজ অ্যাঙ্গেল কত, অথবা এই জায়গায় ফেজ অ্যাঙ্গেল কত, তখন আমরা ওই সার্কুলার সাথে কম্পেয়ার করে সাথে সাথে বলে দিতে হবে। তো এইটা হচ্ছে আমার মোটামুটি ফেজ অ্যাঙ্গেলের ব্যাপার। ফেজ কনস্ট্যান্ট বাদ দিলাম। আচ্ছা, এবার আমরা চলে আসি সরাসরি, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা কি, ডিরাইভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এ সিম্পল হারমোনিক মোশন। আমরা তো সিম্পল হারমোনিক মোশন দেখলাম, ডেফিনেশন আমরা পড়ছি এর আগে। এখন আমরা চাচ্ছি আসলে ওই মোশনে থাকা একটা পার্টিকেলের ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, কোন একটা বিন্দুর জন্য স্যার বৃত্তের যে অ্যাঙ্গেলটা স্যার, মানে কোনটা মাপক দিব সাদা দিয়ে স্যার? কি বললেন বুঝিনি। একটু উপরে গেলে ভালো হয় স্যার।
জি স্যার all যেখানে the 300 point. স্যার এখানে যে 330 ডিগ্রি অ্যাঙ্গেলটা পাইলাম স্যার, স্যার এটা আমরা পরীক্ষা কি বাই করবো স্যার? এটা কি মানে চাঁদা দিয়ে করবো না অন্যভাবে স্যার? আপনার এখানে এই ফিগারটা যেরকম আছে ঠিক এরকম ফিগার ড্র করতে হবে। এই পয়েন্টের সাথে জি স্যার মাঝামাঝির সাথে এটার একদম মাঝামাঝি যেটা সাম্যাবস্থা যেটা সেটা এরকম এক লাইনে ড্র করতে হবে। জি স্যার এক লাইনে যদি ড্র করেন মানে তাহলে কোনো একটা বিন্দুতে স্যার বাড়ি করবো কিভাবে স্যার? বলতেছি যদি আপনি এভাবে সমান সমান আপনি ড্র করেন, তারপরে কোনো একটা বিন্দুতে পাইতে হইলে সেটা থেকে আপনি সোজা টান দিবেন, একদম সোজা, কারণ আপনার তো সবকিছু আগে আপনি ইকুইভ্যালেন্ট করে রাখছেন। সোজা টান দিলে আপনার এখানে যে জায়গায় ছেদ করবে সেই অ্যাঙ্গেলটাই হবে আপনার এই পয়েন্টের জন্য অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এখন এই পয়েন্টের অ্যাঙ্গেল কতটুকু? এই পয়েন্টের অ্যাঙ্গেল তো আমার হচ্ছে জি স্যার এতটুক। এটা নেবো কিভাবে স্যার? মানটা পাবো কিভাবে? কিন্তু আপনি ওই যে এখানে পাইলাম স্যার। আপনি চাঁদা দিয়ে মাপতে হবে। জি স্যার ওটাই বলতেছি, মানে চাঁদা দিয়ে মাপবো স্যার। হ্যাঁ, কিন্তু এটা তো মানে আপনাকে কেউ ওইভাবে হঠাৎ বলবে না যে এই জায়গায় ফেজ অ্যাঙ্গেলের মান কত, কারণ এই জায়গায় ফেজ অ্যাঙ্গেল হয়ে আপনাকে মাপতে হবে, তাই না? ক্যালকুলেট করতে হবে, একটু টাইম জি লাগবে। স্যার ওটাই ঠিক আছে? বলতেছি। তো থ্যাংক এই স্যার। জায়গায় কেউ বলবে না যে এই জায়গায় ফেজ অ্যাঙ্গেলের মান বের করে দেন। ঠিক আছে, এই জায়গায় ফেজ অ্যাঙ্গেল বের করে মান বের করে দিতে স্যার এটা আপনার বের সময় করার লাগবে। জন্য কোনো সূত্র নেই স্যার? এটা বের করার জন্য সূত্র তো অবশ্যই আছে, ঠিক আছে, কিন্তু যে সূত্রে অ্যাপ্লাই করেন না কেন সেটা হয় আপনাকে, হয় আপনি এই অ্যাঙ্গেলটা, হয় এই ছোট্ট এই অ্যাঙ্গেলটা জানা থাকতে হবে, অথবা ডাইরেক্ট এই অ্যাঙ্গেলটা জানা থাকতে হবে। এটা আপনাকে মেজার করতেই হবে। ঠিক আছে, আহ, এছাড়া উপায় নেই, এছাড়া উপায় নেই। ঠিক আছে, জি মানে স্যার টেনশন নেওয়ার কারণ নাই। টেনশন কারণ হচ্ছে কি, সচরাচর এই মাঝখানের পয়েন্ট গুলোতে, যেমন এই পয়েন্ট অথবা এই পয়েন্ট অথবা এই মাঝখানের পয়েন্ট গুলোতে ফেজ অ্যাঙ্গেল নিয়ে অত প্রশ্ন করা হয় না, কারণ কি সবাই জানে এটার জন্য আমাকে এখানে চাঁদা দিয়ে মাইপা সেটা অ্যাঙ্গেলটা মেজার করে বের করতে হবে। সেই জন্য ওই ঝামেলা কেউ যায় না, ওইখানে কেউ প্রশ্ন করে না। সোজাসুজি হচ্ছে এরকম, হয় এই পয়েন্ট, নাহলে এই পয়েন্ট, নাহলে এই পয়েন্ট, নাহলে এই পয়েন্ট, বা না হলে এই পয়েন্ট, এই সব পয়েন্ট গুলো নিয়ে প্রশ্ন করা হয়, কারণ যে এই 4টা পয়েন্ট সম্বন্ধে বলতে পারবে সে মাঝখানে পয়েন্ট গুলোও জানে, তাই না? শুধু জি স্যার। শুধু মানে চাঁদা দিয়ে অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করার ব্যাপার, আর কিছুই না। আচ্ছা, তাহলে এবার সিম্পল হারমোনিক মোশনে থাকা একটা পার্টিকেলের ইকুয়েশন আমরা একটু আগে যেরকম, ডিসপ্লেসমেন্টের, যেমন ওই প্রথম লেকচার সেটা পড়ছিলাম, প্রগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন বা স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন। মানে কি ছিল আসলে, একটা ওয়েভ সেটাকে আমরা ইকুয়েশন দিয়ে প্রকাশ করছিলাম ওদেরকে। আমি এই ইকুয়েশন দিয়ে প্রকাশ করি, ওই ইকুয়েশনের মধ্যে আসলে বিভিন্ন টার্ম থাকে, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, টাইম, ওগুলো থাকে, যে যেটা থেকে আসলে আমরা অনেক, ইকুয়েশনটা থেকে আমরা অনেক ধারণা পাই যে সময়ের সাথে সাথে ডিসপ্লেসমেন্টের কিরকম চেঞ্জ হয়, সেটা আমরা গত ক্লাসে গ্রাফ এঁকে দেখলাম। এরকম একটা ইকুয়েশন থাকলে আমি পুরা ওই ওয়েভটার সম্বন্ধে আমি একটা কমপ্লিট ধারণা পাই, তাই না? কারণ যেমন গত ক্লাসে আমরা এগুলো করছিলাম, যে আমার শুধু একটা ইকুয়েশন আছে এরকম, যেমন এটা ছিল আমার অ্যাক্সিলারেশন, একটা ইকুয়েশন যদি আমাকে দিয়ে দেয়, সেই ইকুয়েশন থেকে আমরা কিন্তু ধারণা পাওয়া যায় যে এটার আসলে গ্রাফটা কিরকম হবে। দ্যাট মিনস মানে সময়ের সাথে সাথে ওটার অ্যাক্সিলারেশন কিরকম চেঞ্জ হবে। তো মূল কথাটা কি বলতে চাচ্ছি, যে এরকম কোন ইকুয়েশন আমার থাকবে যেটা থেকে আমি ওইটার সম্বন্ধে আমি ধারণা পাবো। এখন আমাদের টার্গেট হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে থাকা একটা পার্টিকেলের ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করব। ঠিক আছে, সো এটা বের করার জন্য আমাকে, এটা কিছুই না, সিম্পল এখানে আমাদের বলতে পারেন ফিজিক্স আর ম্যাথমেটিক্স মিক্স, বেশিরভাগ ম্যাথমেটিক্স হবে। তাহলে আমরা যে কোনো একটা বড় প্রশ্ন বা যে কোনো একটা কোনো কিছু যদি ডিরাইভ করতে হয়, মানে প্রমাণ করতে হয় বা ইকুয়েশন বের করতে হয়, তখন প্রথমে একটু ওই সিনারিটা একটু ব্যাখ্যা করতে হয়, সিনারিটা একটু ধরে নিতে হয়, কল্পনা করতে হয়। ওকে, এখানে সেরকম লেট লেট দিয়ে শুরু হয়েছে। লেট মানে কি? লেট মানে হচ্ছে মনে করি বা ধরি এরকম আর কি। এই পার্টিকেল অফ মাস এম, একটা পার্টিকেলের ভর এম oscillates in a simple harmonic motion। ধরে নিলাম একটা বস্তুর ভর এম যেটা সিম্পল হারমোনিক মোশনে আছে। ঠিক আছে, ধরে নিলাম একটা পার্টিকেলের বস্তুর ভর এম যেটা এরকম সিম্পল হারমোনিক মোশনের মধ্যে আছে, সেটা এম ভর একটা বস্তু, সেটা এরকম
সিম্পল হারমোনিক মোশনের মধ্যে কম্পিত আছে। হ্যাঁ, Yes, sir. নাও এখন এট টাইম টি, যে কোনো একটা সময় টি তে ইফ ইটস ডিসপ্লেসমেন্ট ইজ এক্স, টি সময় যদি একটা ডিসপ্লেসমেন্ট এক্স, মনে করলাম আমি এখান থেকে শুরু করে সে এই জায়গায় আছে, টি সময়তে তার এই ডিসপ্লেসমেন্ট এক্স হইল, ঠিক আছে, তাহলে তার ভেলোসিটি কতটুকু হবে ঠিক ওই মুহূর্তে। এখন ভি আর সমান আমরা কি জানি, সরণের হারকে, তাই না, সরণের হারকে ভি সমান ডিএক্স বাই ডিটি, এই যে ভি সমান আমাদের ডিএক্স বাই ডিটি। আমরা গত ক্লাসে Yes, by dt. ওই ডিসপ্লেসমেন্ট থেকে আমরা ভেলোসিটি বের করছিলাম এভাবে, এক্স এর ইকুয়েশনকে আমরা যখন ডিফারেন্সিয়েশন করছি আমরা ভেলোসিটি পেয়ে গেছি মানে ডিএক্স বাই ডিটি। তাহলে আমরা জানি যে ভেলোসিটি সমান ডিএক্স বাই ডিটি হয়। আবার অ্যাক্সিলারেশন সমান কি হয়, ডিভি বাই ডিটি, মানে বেগ পরিবর্তনের হার। আর সেই ডিভি বাই ডিটি কে আমরা ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ারও লিখতে পারি, ঠিক আছে। ডি স্কয়ার এক্স, মানে ভির জায়গায় যদি ডিএক্স বাই ডিটি বসাই তাহলে এটা আলটিমেটলি ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার হয়ে যায়, ঠিক আছে না? এই দুইটা কি সমস্যা আছে কারো? জি না স্যার। Yes, sir. বুঝতে কারণ এটা তো পারছি। গত ক্লাসেরই আমরা পড়া এবং এর আগেও পড়াইছিলাম। তাহলে আমরা স্যার স্কয়ারটা বুঝি না, স্কয়ার স্কয়ার বুঝেন নাই? দুইবার করতাম। গত ক্লাসের ভেলোসিটি মান বের করে অ্যাক্সিলারেশন বের করা দেখছেন? ছিলাম স্যার, গত ক্লাসে তো ছিলাম স্যার। তাহলে গত ক্লাসের ভেলোসিটি অ্যাক্সিলারেশন বের করাটা বুঝেন নাই? এই সমান আমাদের ডিভি বাই ডিটি, তাই না? তাহলে এখন এই ডিভি বাই ডিটি জি কে স্যার। আমরা এই ডি বাই ডিটি ভেলোসিটি কত, ভি সমান ডিএক্স বাই ডিটি হয়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? Yes, sir. ঠিক আছে, এবার বুঝতে পারছেন? জি স্যার। ডি স্কয়ার এক্স বাই ডিটি জি স্যার। স্কয়ার, জি ভেলোসিটিকে জি আমরা স্যার। সরাসরি ডিসপ্লেসমেন্টের সাপেক্ষে লিখতাম আর কি, এই সমান ডিএক্স ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, মানে দুইটাকে আসলে এক্স এর সাপেক্ষে লেখা মূল টার্গেট আর কি, ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন দুইটা। আচ্ছা, এখন আমরা কি করতে চাই, আমরা ওই যে এফ ইকুয়াল টু এম এ সূত্র জানি না, ফোর্স নিউটনের দ্বিতীয় সূত্র আছে, এফ ইকুয়াল টু জি। এম এ, যে কোনো জি একটা স্যার। বস্তুর উপরে যে বল, সে বলের মান হচ্ছে বুঝতে ভর এবং ত্বরণের গুণফলের সমান। ত্বরণ গুণফল। তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, এটা নিউটনের বিখ্যাত সূত্র, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এখন আমরা এম সমান লিখতে পারি, আর এ হচ্ছে আমরা কি ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, ডিটি স্কয়ার। ঠিক আছে। তাহলে এটা এখন এম সমান ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার লিখতে পারি, এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম, ঠিক আছে। এখন জি স্যার। সিম্পল হারমোনিক মোশনের প্রধান শর্ত কি ছিল? প্রধান শর্ত ছিল যে বলটা সরণের সমানুপাতিক, তাই না? এটা ছিল সিম্পল জি স্যার। হারমোনিক মোশনের প্রধান শর্ত, যে বল রেস্টোরিং ফোর্স আর কি, সেটা আমাদের রেস্টোরিং ফোর্সটা সেটা সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, সেই জন্য আমরা এখানে মাইনাস দিছি। তাহলে এফ সমানুপাতিক মাইনাস এক্স, আর এখন এই এফ এর মান হচ্ছে আমার কত, এম ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার। এফ এর জায়গায় যদি আমি এম ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার লিখি তাহলে এটা এমন হয়, তাই না? জি স্যার। ঠিক আছে না? একটু পর্যন্ত সবার, একটু জি পর্যন্ত স্যার। কারো অসুবিধা আছে? জি আরেকবার না স্যার, স্যার। হ্যাঁ, আরেকবার একটু বললে ভালো হতো স্যার। আরেকবার বুঝাবো। জি স্যার। এফ সমানুপাতিক মাইনাস, এটা কোথা থেকে আসছে সেটা জানেন? জি স্যার, সিম্পল হারমোনিক মোশন থেকে স্যার। তাহলে এখন এই এফ এর মান উপরে তো দেওয়া আছে এম ডি স্কয়ার এক্স, এম ইন্টু ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, তো সেই এফ এর মানটা এই জায়গায় বসাইছি আর কি, এই জায়গায় বসাইলে আমরা এরকম পাই। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা
এটা পাইলাম। এখন এটা থেকে এই লাইন থেকে এই লাইনে আমাদের কি হয়, জাস্ট সমানুপাতিক সিম্বল উঠাই দিলে আমরা একটা কনস্ট্যান্ট বসাই কে। কে হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নোন এজ ফোর্স কনস্ট্যান্ট। এটা সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক এটাকে এই ক্ষেত্রে ফোর্স কনস্ট্যান্টও বলা হয়, বুঝছেন? তাহলে এখন আমরা এটা তো বুঝলাম, এই লাইন থেকে এই লাইন শুধু এম যেটা আছে সেটাকে আমি ডান পাশে নিয়ে আসলাম, কে এর নিচে নিয়ে আসলাম মাইনাস কে বাই এম এক্স। ঠিক আছে, তাহলে এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন দিলাম। ঠিক আছে, তাহলে আমি 1 নাম্বার ইকুয়েশন পাইলাম, 1 নাম্বার ইকুয়েশন পরে আমি 2 নাম্বার ইকুয়েশন পেলাম। ঠিক আছে, এখন আমরা যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, if the angular velocity of the particle is omega হয়, ওমেগা যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি হয় তাহলে তার যে ত্বরণের মান d স্কয়ার x বাই d সেটা হয় মাইনাস ওমেগা স্কয়ার x। ত্বরণের মান মাইনাস ওমেগা স্কয়ার, সেটা কোথায় আছে? এই যে কত ক্লাসে যদি যান, জি স্যার, উপরে এই যে অ্যাক্সিলারেশন, এখানে স্যার এই সমান কি মাইনাস মাইনাস ওমেগা স্কয়ার x। তাহলে এ কে আমি লিখতে পারি d স্কয়ার x বাই dt স্কয়ার। ঠিক আছে, সো আমার ত্বরণের মান মাইনাস ওমেগা স্কয়ার x, সেটা আমার আগের সেই সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন থেকে আমরা সেটা থেকে ভেলোসিটি পাইছি, ভেলোসিটি থেকে আবার ডিফারেন্সিয়েশন করে আমরা অ্যাক্সিলারেশন পাইছি। ফাইনাল ইকুয়েশনটা আমাদের এরকম ছিল, এই সমান মাইনাস ওমেগা স্কয়ার x। এইটা আমরা এখানে এখন অ্যাপ্লাই করলাম যে এই যে a ইকুয়াল টু মাইনাস ওমেগা, ওই ইকুয়েশনটাই পুরোপুরি লিখে দিলাম। আর a সমান আমরা এখন জানি d স্কয়ার x বাই dt স্কয়ার। সো আলটিমেটলি আমি এই ইকুয়েশনটা লিখতে পারি, অ্যাক্সেলারেশন সমান এটা হয়। এখন আমার 2 নাম্বার আর 3 নাম্বার যদি দেখাই, 2 নাম্বার আর 3 নাম্বারের বাম পাশে একই রকম না? জি স্যার। জি স্যার, তাহলে বাম পাশ যদি একই রকম হয় তাহলে আমরা যদি তুলনা করি তাহলে আমরা দুইটারই ডান Compare. পাশ, দুইটারই ডান পাশ সমান লিখতে পারি, তাই না? জি স্যার। দুইটার ডান পাশ সমান লিখলাম, মাইনাসে মাইনাসে কাটালাম, তারপরে কে বাই এম সমান ওমেগা এক্স এক্স কেটে গেল, তাহলে মাইনাস কে বাই এম সমান ওমেগা স্কয়ার থাকে, তাহলে ওমেগা সমান কে বাই এম। ওমেগার মানটা বের করার জন্য আসলে এই কাজ করা হয়েছে আর কি। তাহলে ওমেগা ইকুয়াল টু কে বাই এম। এবার আমরা সেই ওমেগার মানটা বসাই দিব 2 নাম্বার ইকুয়েশনে, বা কে বাই এম এর মানটা বলতে পারেন। এই যে 2 নাম্বারে কে বাই এম আছে না, এই কে বাই এম সমান ওমেগা স্কয়ার বসাই দেব, আর ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। 2 নাম্বার দিকে যদি তাকান, কে বাই এম এর জায়গায় শুধু বসাই দিলাম, এই যে এটা বসাইলাম আর কি, সোজা কথা। কে বাই এম সমান ওমেগা স্কয়ার, সেটা আমরা এই 2 নাম্বার ইকুয়েশনে কে বাই এম এর জায়গায় বসাবো। তাহলে আমরা এরকম পাবো যে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এই মানে এখানে ওমেগা সমান এটা বের করা হয়েছে কারণ ওমেগা দিয়ে আমাদের অনেক ম্যাথ করা লাগে, সেজন্য ওমেগা সমান রুট ওভার কে বাই এম করে রাখছি। বাট আমাদের এই প্রশ্নের জন্য আমার আসলে এই ভ্যালুটা লাগছে, কে বাই এম এর মানটা লাগছে। এই কে বাই এম এর মানটা আমি আসলে উপরের এই জায়গায় বসাইছি, তখন আমরা এরকম পাইছি। তাহলে ডি স্কয়ার এক্স সমান ডিটি স্কয়ার সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স, আর এটা যখন বাম পাশে নিয়ে যাব সেটা আমার প্লাস ওমেগা স্কয়ার এক্স হয়ে যাবে। এটাই হবে আমার সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়েশন কেন বলা হয়? ওই যে ডি দিয়ে ডিফারেনশিয়েট করা আছে ডিসপ্লেসমেন্টকে, সেজন্য এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে আমার সিম্পল হারমোনিক মোশনে থাকা একটা পার্টিকেলের ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখানে ওমেগা কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি, এক্স কি? ডিসপ্লেসমেন্ট, টি কি? সময়। সময়। তাহলে এই জন্য 5 নাম্বার যে ইকুয়েশনটা সেটাই হলো আমার সিম্পল হারমোনিক মোশনে থাকা পার্টিকেলের ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন ওই যে কোনো একটা ইকুয়েশনের সমাধান বের করা যায়, তাই না? সমাধান বের করা যায়। তাহলে এখানে এই ইকুয়েশনের যদি আমি সলিউশন বের করি, সমাধান বের করি, মানে আসলে এক্স এর মান বের করি, তাহলে আমরা একটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন পাবো। তো
তো সেটা থেকে ডিডিউস দ্য সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এ সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশনটা আছে ওইটার একটা সলিউশন সমাধান বের করতে বলছে, দ্যাট মিন্স আমাকে এক্স এর মান বের করতে বলছে। সো এখানে আমি এটা আসলে দুইটা মেথডে করা যায়, দুইটা মেথডে আমি এখানে করে রাখছি, তবে আমি এখানে আমার কাছে মনে হচ্ছে সেকেন্ড যে মেথডটা সেটা ইজি। প্রথম মেথডটাও ইজি, বাট প্রথম মেথডে একটু ডিফারেন্সিয়েশন করা লাগে দুইবার, সেই জন্য ইন্টিগ্রেশন করে ফর্মুলাটা বসাইতে হয় একটু। কম্পারেটিভলি দ্বিতীয় মেথড থেকে প্রথম মেথডটা আমার কাছে একটু কঠিন মনে হয়, সেই জন্য আমরা দ্বিতীয় মেথডটা আলোচনা করতে পারি, অল্টারনেটিভ মেথড যেটা আছে বিকল্প পদ্ধতি সেটা। আপনারা দেখতে পারেন, আপনারা দুইটাও দেখতে পারেন, আপনার কাছে প্রথমটা ইজি মনে হয় সেটাও করতে পারেন, কোনো ব্যাপার না, একটা মেথড অ্যাপ্লাই করলে হয়েছে। তাহলে আমাদের মূল টার্গেট কি? এই যে ইকুয়েশনটা আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওইটা সমাধান আমাকে বের করতে হবে। তাহলে আমি কি করতে পারি, শুরুতে একটা সলিউশন আমি ধরে নিতে পারি, লেট অ্যাজিউম দ্যাট দ্য সলিউশন অফ ইকুয়েশন 1 ইজ এত। আমি ইকুয়েশন 1 এর সলিউশনটা আমি এমন ধরে নিতে পারি যে এটা আমি ধরে নিলাম যে এটা সমাধানটা এরকম হবে। তাহলে আমি এটা কই থেকে পাবো স্যার? এটা আমি প্রথমে ধরে নিলাম, কারণ আমার পূর্ব অভিজ্ঞতা এটা আছে, এমনই কেন ধরতে হলো স্যার? বিকজ আমার পূর্ব অভিজ্ঞতা আছে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কেমন হয়, এক্স এর ইকুয়েশন কেমন হয়, ঠিক আছে? কারণ আমরা ওই যে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন এটা করছি না আমরা, x = a sin a cos এরকম ছিল না? জি স্যার। ওইভাবে ছিল স্যার। হ্যাঁ, তো ওইটা থেকে আমার আইডিয়া আছে, সেই জন্য আমি ধরে নিলাম যে আমার এটা এরকম হবে। তো এখন আসলে আমার ধরে নিলে হবে না, সেটা আমার যুক্তিতে খাটাইতে হবে, তাই না? তা আমি একটা ধরলাম একটা জিনিস, এটা আসলে আলটিমেটলি ঠিক ধরছি নাকি ভুল ধরছি সেটা আমাকে প্রমাণ করতে হবে, তাই না? শুধু এটা ধরে নিলাম তা তো হবে না। আমি ধরে নিলাম ঠিক আছে, এবার আমি প্রুফ করব, প্রমাণ করব যে আমি যেটা ধরে নিলাম সেটা ঠিক আছে। আচ্ছা, তো সেটা প্রমাণ করব কিভাবে? আমি যে সমাধান ধরে নিলাম এটা থেকে আমি ক্যালকুলেশন করে আমি যদি পিছনের আমার যে এই ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাতে চাইতে পারি, তাহলে আমার আসলে প্রমাণ হয়ে যায় যে আমি যে সমাধানটা ধরছি সেটা ঠিক আছে। মানে এটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন আর কি। নরমালি আমরা ইকুয়েশন থেকে শুরু করে করে এক্স এর মান বের করা উচিত, নরমালি সমাধান আমরা এভাবে করি, তাই না? একটা ইকুয়েশন থেকে শুরু করে ক্যালকুলেশন করতে 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 ওইটা শুধু এক্স এর মানটা বের করি, এটা হচ্ছে নরমাল ওয়ে, ঠিক আছে? সেটাই আসলে এই উপরের যে মেথডটা এটাই করা আছে, যে একদম পুরো এই ইকুয়েশন থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে তারপরে ফাইনালে গিয়ে এক্স এর মান বের করা আছে। এটা নরমাল আমরা যেভাবে সমাধান করি সেটা হচ্ছে এই মেথডটা। কিন্তু আমি এখানে সেই নরমাল মেথডে না গিয়ে আমি উল্টা মেথডে যাইতে চাই। আমি উল্টা শুরু করলাম, আমি আগে সমাধানেই বলে ফেললাম যে আমি ধরে নিলাম সমাধান এরকম, তাহলে আমার এই ইকুয়েশনে ফেরত যাইতে হবে উল্টা। তাহলে এখন আমি সমাধান থেকে ওই ইকুয়েশনে যদি ফেরত যাইতে পারি, এই যে ক্যালকুলেশন করতে করতে যদি আমি এই আমার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সেটাতে আসতে পারি, তার মানে আমার প্রমাণ হয়ে যায়। তাই সেই জন্য আমি এটাই করব, x সমান আমি ধরে নেব প্রথমে। এটা কার থেকে জানি নয়েজ আসতেছে, তরিকুল ইসলাম আপনার। আচ্ছা, তাহলে x এর মান আমি ধরে নিলাম। এবার x কে আমি ডিফারেন্সিয়েশন করব, শুধু এই উপরের ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েশন করব সময় সাপেক্ষে dx/dt, ঠিক আছে? তো এই পুরোটাকে আমি ডিফারেন্সিয়েশন করলাম d/dt দিয়ে, ঠিক আছে? তাহলে বাম পাশ ঠিক আছে, ডান পাশ এ তো কনস্ট্যান্ট, তাহলে এ বাইরে লিখলাম। sin থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় cos থিটা, তাহলে cos ওমেগা টি প্লাস ডেল্টা। এখন আবার ওমেগা টি প্লাস ডেল্টা সেটাকে আবার আমার আলাদা ডিফারেন্সিয়েশন করে নিতে হবে। তারপরে এখানে বাম পাশ তো ঠিকই আছে, এখানে ডান পাশে কি হলো, a সমান এটা লিখলাম, আর এখানে ওমেগা টি প্লাস ডেল্টা এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসলে হবে শুধু ওমেগা হবে। এই ডিফারেন্সিয়েশনটা হবে আমার শুধু ওমেগা, কারণ এই ডেল্টা টার্মটা শূন্য হয়ে যাবে যেহেতু এটা কনস্ট্যান্ট, আর ওমেগা টি 1 হয়ে যাবে, থাকবে শুধু ওমেগা। তো সেই ওমেগাটা আমার এইটা ওমেগা, আর এখানে cos ওমেগা টি প্লাস ডেল্টা যেটা বাকি ছিল সেটা এখানে, ঠিক আছে? কিভাবে হয় স্যার? হ্যাঁ, এটা 1 কিভাবে হবে স্যার? T1 থিটা 1 টি স্যার T1 টা কিভাবে হবে ওটা? কই T1 কই? T এর মানটা যেটা ধরছিলেন স্যার,
মানে বুঝি নাই, একজনে বলেন T1 স্যার ওই যে ওমেগা স্যার টি ডিফারেন্সিয়েশনটা দেখাই ডেল্টা দেন একটু ওইটা। স্যার, ডি বাই ডিটি ইকুয়াল ওমেগা টি প্লাস ল্যামডা, স্যার এটা ঠিক। ডিফারেন্সিয়েশনটা একটু দেখাই দিলে বুঝতে পারবো। ওমেগা টি এটা ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত হবে? এটা কনস্ট্যান্ট না শুধু ওমেগা হইব স্যার। ওমেগা? এটা কত হবে? 0 কেন 0 হবে? স্যার t এর সাপেক্ষে আমরা করলাম, t তো না, এই জন্য তো 0। হ্যাঁ, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, হুম। ভিতরে টি নাই, তার মানে ভিতরে গুলো কনস্ট্যান্ট, তাহলে এটা আমার 0। তাহলে আলটিমেটলি আমার কি হইলো? ওমেগা হইলো, ওমেগা। সেই জন্য এটা সমান এ ওমেগা। ঠিক আছে, মানে আমি আশা করতেছি আর কি যে মানে এগুলা তো ম্যাথ কোর্সের ব্যাপার, আর ম্যাথে তো এগুলো মানে একদম সিম্পল ডিফারেন্সিয়েশন। স্যার কেবল শুরু করছি স্যার ডিফারেন্সিয়েশন স্যার। এগুলা আসলে মানে মানে যদি মন খারাপ করেন না, মানে নর্মালি এই সিম্পল লেভেলের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন মানে এখানে যেরকম দেখলাম, এগুলো আসলে ওই ইন্টারমিডিয়েটে পড়ানো হয়। ঠিক আছে, মানে যখন বুঝতে পারছি আপনাদের অনেক গ্যাপ আছে, অনেকে ডিপ্লোমা করে আসছে, আমাদের তো ইন্টারমিডিয়েট ছিল না স্যার, আমাদের ডিপ্লোমা করে রাখছি। কিন্তু আপনাদের ডিপ্লোমা তো যেগুলো করা হয় নাই তা না, আমার মনে হয় না। ডিপ্লোমা তো অবশ্যই করা অনেক করা হয়েছে, কিন্তু এখন আর ওইরকম দুটো সেমিস্টার ছিল স্যার, ম্যাথ বাকি ইন্টিগ্রেশন এবং স্যার প্রথম মানে সোজা কথা হয়েছে কি, ফার্স্ট ইয়ারে স্যার ম্যাথ থাকে শুধু হ্যাঁ, মাত্র স্যার, সোজা কথা হচ্ছে সব মানে তারপরে অবশ্যই আর থাকে না, করছেন, গ্যাপ। অবশ্যই করছেন, ভুলে গেছেন এখন, এই আর কি। অবশ্যই করছেন, কারণ এগুলো সিম্পল জিনিস, সবাই ইন্টারমিডিয়েট হোক বা ডিপ্লোমা হোক সবাই করছে, কিন্তু এখন আপনারা হয়তো সময়ের ব্যবধানে সেটা একটু ভুলে গেছে, একটু বলে দিলে সেটা মনে পড়ে এই আর কি। স্যার 8 বছর ধরে ডিপ্লোমা ডিফারেন্সিয়েশন বুঝিই নেই স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমরা এই কোয়েশ্চেনটা পর্যন্ত বুঝলাম না? ঠিক আছে না? dx বাই dt সমান এটা আসলো। জি স্যার। জি স্যার। আবার আমরা অ্যাগেইন ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, আবার t সাপেক্ষে, তাহলে dx বাই dt এটাকে t সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমার কি হবে? d স্কয়ার x বাই dt স্কয়ার। ঠিক আছে, এটাকে ঠিক আছে না? এটা dx বাই dt আছে, ওটাকে বলতেছি আরেকবার ডিফারেন্সিয়েশন করতে, তাহলে আরেকবার যদি ডিফারেন্সিয়েশন করি সেটা কত হবে? d বাই dt হবে। এবার d বাই dt সেকেন্ড ডিফারেন্সিয়েশন, তাহলে এইটাকে আমি এইভাবে লিখতে পারি, ভিতরে যদি আমি একসাথে গুণ দিয়ে দিই, তাহলে আমি ডি স্কয়ার x বাই dt ডি স্কয়ার। তাহলে এটা হইলো আমার, সেটা দিলাম। আচ্ছা, আর এই ইকুয়েশনটাকে আমি যখন টি এবং টি দুইটার পরিষ্কার না স্যার? dt স্কয়ার হয়, নরমাল ডিফারেন্সিয়েশনকে ডাবল হইলে সেটা dt স্কয়ার হয়। এটা থেকে বোঝা যায় যে আপনি t Yes. দিয়ে এখানে ডাবল ডিফারেন্সিয়েশন, দুইবার ডিফারেন্সিয়েশন আছে t স্কয়ার। d স্কয়ার t স্কয়ার কখনো হয় না, বুঝছেন? d স্কয়ার t স্কয়ার হয় না, সেটা ভুল। ডিফারেন্সিয়েশনের তো একটা স্পেশাল নিয়ম আছে, এটা হচ্ছে t স্কয়ার ভাবে লিখতে হয়। মানে এখানে t স্কয়ার Yes. মানিয়ে হচ্ছে আপনার সোজা কথা d মানে ডাবল ডিফারেন্সিয়েশন, আছে d এর উপর আর দিতে হয় না। আচ্ছা, তাহলে এটা হলো আমার d স্কয়ার x বাই dt স্কয়ার, আর এইখানেও আবার d বাই dt দিয়ে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো d বাই dt দিলাম, আর ওই পুরো যেটুকু আছে ততটুকু আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম। ঠিক আছে, Yes. তো এই লাইন থেকে এই লাইনে সমস্যা নাই তো এখন? আচ্ছা। তারপরে আগাই। জি স্যার। এখন এই লাইন থেকে এই লাইন, আগে নিজের একটু তাকাই দেখেন, তাকাই তারপরে বলেন যে স্যার বুঝি নাই বা বুঝছি। বুঝছি স্যার।
টি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যেহেতু টি ছাড়া অন্য যেগুলো আছে যেমন এ ওমেগা এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলোকে আমি আসলে ওই কনস্ট্যান্ট যেহেতু সেগুলোকে আমি বাইরে নিয়ে যেতে পারি। আর বাকি যে cos ওমেগা টি প্লাস ডেল্টা আছে সেটাকে আমি ভিতরে রাখলাম ডিফারেন্সিয়েশন করার জন্য। ঠিক আছে, কফি ডিভাইড করলে মাইনাস সাইন। এরপরের লাইনে আসেন। জি স্যার, বুঝতে পারছি। এই লাইন থেকে এই লাইনের দিকে তাকাই, cos কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, cos মাইনাস কে সাইন এক্স হবে। এই এ ওমেগা আর এ ওমেগা ঠিক মতো রাখলাম। cos কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন মাইনাস ওমেগা টি প্লাস ডেল্টা। আর তাহলে এখানে আমার ওমেগা টি প্লাস ডেল্টাকে আবার আলাদা ডিফারেন্সিয়েশন করে নিতে হবে। তো ওমেগা স্কয়ার ওমেগা আর আমরা ওই যে আগে দেখে আসছিলাম যে এরকম ওমেগা টি প্লাস ডেল্টা, সেটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ওমেগা শুধু ওমেগা ওমেগা। স্যার, ওমেগা ওমেগা তাহলে ওমেগা স্কয়ার। এই ওমেগা আর এই ওমেগা মিলে কি হয়? ওমেগা স্কয়ার হয়। তাহলে মাইনাস এ ওমেগা স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা এটুক পাই না। আচ্ছা, তাহলে এখন এই যে এই ইকুয়েশনটাকে যদি আমি এভাবে লিখি, মাইনাস ওমেগা স্কয়ার দিলাম আর দিলাম এখানে বাকি একটু সাজায় লিখলাম আর কি, এ সাইন এর মান এক্স, বুঝতে পারছি। ওমেগা টি প্লাস ডেল্টা এভাবে লিখলাম। তাহলে আমি মাইনাস ওমেগা স্কয়ার লিখলাম আর এই যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এটাই ছিল আমার উপরে যেটা ধরে রাখছিলাম, সেটা আমার এক্স এক্স সমান এটাই ছিল। তাহলে এখন আমরা যদি এটা বসাই দিই যে ওমেগা স্কয়ার এক্স, তাহলে দেখেন এটা আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এমন না, মানে ওমেগা স্কয়ার এক্স ওই পাশে নেওয়া আর কি। জি স্যার। তাহলে আমাদের হয়ে গেল না, আমরা সমাধান থেকে শুরু করে ইকুয়েশনে চলে আসলাম। আমার যদি ইয়াটা যদি সমাধানটা যদি আমি ভুল ধরতাম তাহলে আমি এই ইকুয়েশনটা পাইতাম না। ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমি পাইতাম না। আমি সমাধানটা ঠিকমতো ধরছি বলেই আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাইছি। সো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্স এর ভ্যালুটা cos ধরে করলে হইতো না স্যার? এ cos ওমেগা টি প্লাস। না, এক্স এর ভ্যালু cos ধরলে আপনার হইতো না এখানে। ঠিক আছে, এটা সমাধান করলে এটা সাইন আসবে। ঠিক আছে, সমাধান এটা তো আসলে মানে ওই বারবারই একই কথা, এটা আমরা মন মতো ধরলে হবে না। মন মতো এই যে সাইন ধরলাম, সাইন কিন্তু মন মতো ধরি নাই, তাই না? সাইন ধরছি কারণ সাইন ধরে জি আমি স্যার। সমাধানটা পাইছি। ঠিক আছে, তো cos ধরলে আমি এই সমাধানে আসতে পারতাম না। ঠিক আছে, তো সেই জন্য দেখেন এখানেও আমার এই যে এই উপরের মেথডটা, যেটা উপরের মেথডটা দিয়ে যখন আমরা ইকুয়েশনটা থেকে সরাসরি শুরু করে ক্যালকুলেশন করে যখন নিচে আসছি, এক্স এর যে ভ্যালুটা আসছে সেটা আমার সাইন আসছে। ঠিক আছে, তো আমার এই সমাধানটা সাইনই হবে, সেই জন্য আমরা আসলে এই জায়গায় সাইন ধরেই করছি। cos ধরে করতে পারেন, দেখবেন cos ধরে করলে আপনার এই জায়গায় চলে আসবে, এখানেও মানে সাইন cos এর একটা ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, cos ই আসবে, cos হ্যাঁ প্লাস মাইনাস এখানে প্লাস সাইন আসবে না, এখানে তখন cos আসবে। আলটিমেটলি আপনি এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি এখানে ডিসপ্লেসমেন্টটাকে যদি সাইনই ধরেন, আমরা যেরকম ধরলাম, তাহলে এখানে সাইন আসলো, এক্স বসালেন, cos আসলে আপনি cos দিয়ে করতে পারেন। ঠিক আছে, cos দিয়ে করলে যে আসলে একেবারে আপনাকে জিরো দিয়ে দিবে, ব্যাপারটা আসলে ওরকম না। কারণ আপনি cos ধরলে এখানে আপনি তখন cos পাইবেন, তখন সেই cos সমান আপনি x বসাইতে পারেন, লজিক্যালি সেটা ঠিক আছে। ঠিক আছে, বাট ওই যে কথা আছে না যে মানে সচরাচর আমরা একটা সমাধান দেখে পরিচিত, তাই না? আমি জানি সিম্পল হার্মোনিক মোশনে x সমান a sin হয় সব সময়। আপনি যখন cos করবেন সেটা মানে একটু আনকমন। এখন আনকমন মানেই যে সবসময় ভুল সেটা তো তাই না, তা না। লজিক্যালি যদি আমার লজিক যদি খাটে তাহলে সেটাতেও আমার নাম্বার দিতে হবে। তো সে cos দিলেও আপনার হবে, ওইটাতে এমন একবার যে জিরো হয়ে যাবে ব্যাপারটা তা না। বাট আমি বলবো যে যেটা আমরা পরিচিত ফ্যামিলিয়ার, যেটাতে আমরা সাইন দিয়ে, সেই সাইন দিয়ে করাটাই উত্তম। কারণ কি মানে এটা এই কারণে যে আপনি যদি মানে
ফ্যামিলিয়ার যেটাতে মানে যেটা সবসময় পরিচিত সেটাতে যদি আপনি অভ্যস্ত থাকেন, কারণ কি আসলে এটা ইউজ করে সামনের দিকে অনেক দেখা যাচ্ছে ম্যাথ করা হচ্ছে বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ম্যাথটা যখন ডিজাইন করতেছি সেটা আমি এই সমাধানটা বিবেচনা করে করতেছি, ঠিক আছে? তখন দেখা যাচ্ছে আপনি যদি কজের সমাধান দেন তাহলে আপনাকে সেটা আবার চিন্তা করে সাইনে কনভার্ট করে ওইভাবে আপনাকে সমাধান করতে হবে। তো সেই জন্য এই ধরনের ব্যাপারগুলো থাকে। তো সেজন্য আমি বলবো যে মানে যেটা সবসময় পরিচিত থাকে ওইটাই সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, অল্টারনেটিভটা মাথায় রাখতে পারেন যে ওকে হ্যাঁ ওইটাও হইতে পারে, ওইটাতে ভুল একেবারে তা না, বাট আমি এটাই মাথায় রাখি। মানে আমার লজিক হচ্ছে এটাই আর কি। তারপর আপনাদের উপরে সেটা অবশ্যই স্বাধীনতা আছে কে কোন ভাবে করবেন। আচ্ছা, এরপরে আমরা এখানকার এই ম্যাথ গুলা কয়েকটা ম্যাথ আমরা দেখাইছি। এই ম্যাথটা তো দেখাইছি পরীক্ষার আগে, ঈদের আগে, ঠিক আছে? যে জি স্যার। ডিসপ্লেসমেন্ট ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, অ্যাক্সিলারেশন ভেলোসিটি বের করা, এগুলো আমাদের এই যে উপরে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ইউজ করে আমরা এই ম্যাথটা করছি। এই ম্যাথটাও করছি এই যে ভেলোসিটির ইকুয়েশন থেকে। আশা করি মনে আছে আপনাদের, এই যে ভেলোসিটির যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশন এগুলো অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করছি। পুরোপুরি সব করাই একদম ডিটেলসে করা আছে, এমন না যে আপনাদেরকে করতে বলতেছি, একদম সুন্দর ডিটেলসে করে রাখছি আমি, সেম একদম পুরা। এখানে আপনারা হচ্ছে কি অবশ্যই মানে এখানে করা আছে বললে আপনি চুপচাপ বসে থাকবেন, করবেন না, তাহলে কিন্তু বিপদ আছে, পরীক্ষার সময় পাবেন না। আপনার উচিত হচ্ছে এইখানকার ম্যাথটা দেখে এই সূত্রগুলোর দিকে হয়তো বড় তাকাইতে পারেন যে ওকে এই সূত্র ইউজ করলাম, আসলে সূত্রের দিকেও তাকানো উচিত না, কারণ আপনি অলরেডি থিওরি পড়ে আসছেন, সূত্র কি সেটা জানেন। তাহলে আপনার আসলে নিজে নিজে করা উচিত, করে দেখা উচিত যে আমার সাথে আনসার মেলে কিনা, ঠিক আছে? আর যদি সূত্র আপনি ভাবে মন মতো নাম বসায় দেখে দেখে বসাইতে চান তা দেখে তো বসান, কিন্তু আপনি ক্যালকুলেশনটা নিজ হাতে অবশ্যই একবার করে আনসার মিলানো উচিত যে ওকে ঠিক আছে আমার আনসারটা এরকম আসছে কিনা। তো আমার আনসারটা যে ঠিক সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি না যে ওকে আমি যেটা লিখছি সেই আনসারটাই ঠিক বা এটাই ঠিক, এখানে আমারও ক্যালকুলেশন ওই দিক থেকে হতে পারে। তো আপনারা সেটাই মানে করে সেটাই দেখতে হবে যে ওকে আনসারগুলো ঠিক আছে কিনা। ঠিক না থাকলে আপনি আপনারটা যেটা ঠিক সেটাতে আপনি বলুন যে ওকে আমারটাই ঠিক। আমার এই ম্যাথের মধ্যে প্রধান আমার শেখানোর যেটা সেটা হচ্ছে আমার শেখানোর কাজ হচ্ছে সূত্র কিভাবে অ্যাপ্লাই হয়েছে, সূত্রতে কিভাবে ভ্যালুগুলো বসাইছে এতটুকু। এরপরে ক্যালকুলেশন করে রেজাল্ট বের করা সেটা আপনাদের দায়িত্ব, ক্যালকুলেটর চাইটা, ঠিক আছে? তো এই ক্যালকুলেটর চাইপা রেজাল্টটা বের করে চেক করবেন যে আসলে ঠিক আছে কিনা সবগুলো আনসার। এই ম্যাথটা তো আমাদের এখানে ওই যে সবগুলো একই রকম, ঠিক আছে? ওমেগা সমান 2π/t, মানে আগের সবগুলা ইকুয়েশন আমাদের আগে আলোচনা করে আসছে, এমন কোনো ইকুয়েশন এখন পর্যন্ত পাইনি যেটা আমরা থিওরি আগে আলোচনা করে আসিনি। ওমেগা সমান 2π/t হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে টি এর মান বের করলে এই যে ভি ম্যাক্স, ম্যাক্সিমাম ভেলোসিটি সেটা এই পাশে চলে আসবে। আর আমার অঙ্কে ম্যাক্সিমাম ভেলোসিটির মান দেওয়া আছে, অ্যামপ্লিটিউড দেওয়া আছে, বের করতে বলছে টাইম পিরিয়ড, টি মান বের করতে বলছে, তো টি বের করে ফেললাম। ইউনিট গুলো অবশ্যই ঠিক মতো খেয়াল রাখতে হবে, ইউনিট ভুল হলে নাম্বার কমে যাবে। সেম এখানে জাস্ট দুইটা ডিসপ্লেসমেন্ট মানে দুইটা কন্ডিশন, একটা ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ভেলোসিটিকে ইউ বলছে আর একটা ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ভেলোসিটিকে ভি বলছে, এটাই পার্থক্য আর কিছুই না। এই ম্যাথটা আমি একটু দেখাইতে চাই, এটা আগে দেখাই নাই। তো এখানে কি বলা হচ্ছে, the motion of a simple harmonic motion is given by x সমান a sin omega t। সিম্পল হারমোনিক মোশন থেকে একটা পার্টিকেলের এর যে ডিসপ্লেসমেন্ট সেটা দেখছেন এখানে সাইন দিয়ে করা আছে। সো কারণ আমি সাইন দিয়ে থিওরিটা আমি পড়ে আসছি, সমাধানটা, সেই কারণে আমি ম্যাথটা এখানে সাইনে রাখলাম। তাহলে x = a sin omega t, ধরতে পারছেন কোনটা এটা? জি স্যার। মাত্র এদের সমাধানটা বের করে আসলাম। জি স্যার। জি স্যার, এরকম আমার ডিসপ্লেসমেন্টটা দেওয়া আছে। এখন কি বলা আছে, ইফ যদি it has a speed u when displacement is x1, বলছে এটার স্পিড মানে ভেলোসিটি বলতে পারি আমরা এক্ষেত্রে, মানে স্পিড হচ্ছে আসলে দ্রুতি আর কি, বেগ আর দ্রুতি, সেটা যাই হোক সেই স্পিড বা ভেলোসিটি বলতে পারেন সেটা ইউ যখন ডিসপ্লেসমেন্ট x1। তো ডিসপ্লেসমেন্ট যখন x1 আমরা চিন্তা করব সেক্ষেত্রে আমার যে ভেলোসিটিটা সেটা আমরা
ইউ লিখবো, কারণ আমাকে এটা বলে দিছে এখানে। আবার বলছে কি স্পিড ভি when displacement is x2, তাহলে x2 যখন, তখন যে ভেলোসিটিটা সেটা হবে আমার কত, ভি। ম্যাথে দিয়ে এখন এই শুধু এই কন্ডিশন থেকে আমাকে প্রমাণ করতেছে, বলতে কি অ্যামপ্লিটিউড অফ দ্য মোশন, অ্যামপ্লিটিউডের মানটা এরকম হবে, এটা প্রমাণ করতে বলছে। x ইকুয়াল টু a সমান এরকম, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এটা খুবই সহজ একটা ম্যাথ, দেখে মনে হইতে পারে যে অনেক কঠিন কিছু একটা, a সমান কেমনে এত কিছু প্রমাণ করব। জি স্যার। এটা খুবই সহজ। প্রথমে আমরা ধরে নেব যে আমাদের ভেলোসিটির যে নরমাল ইকুয়েশন জানি সেটা আমরা লিখে ফেললাম। এটা আমরা ভেলোসিটি, উই নো দ্য ইকুয়েশন অফ ভেলোসিটি ইজ, এটা v ইকুয়াল টু ওমেগা টু টু পাওয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার, সেটা আমরা জানি। এখন আমার প্রশ্ন মতে, প্রশ্নে বলছে যখন ডিসপ্লেসমেন্ট x1, তখন এই ভেলোসিটি যেটা সেটা আমার u, তাহলে আমরা u সমান লিখলাম u ইকুয়াল টু ওমেগা a স্কয়ার মাইনাস, এখন ডিসপ্লেসমেন্ট আমার x1 হবে এই ক্ষেত্রে। তাহলে এটাকে আমি 1 নাম্বার লিখলাম। 2 নাম্বারে কন্ডিশন ডিসপ্লেসমেন্ট x2 যখন, ভেলোসিটি v তখন সমান x2। তাহলে 1 নম্বরে 2 নম্বর ইকুয়েশন পাইলাম। এটা বোঝা গেছে কিনা 1 নম্বরে 2 নম্বর কিভাবে লেখা হলো? জি স্যার। আচ্ছা 1 নম্বর 2 নম্বর বুঝলে শেষ, ম্যাথ বলতে পারেন ফিজিক্স শেষ, এবার ম্যাথমেটিক্স শুরু হবে আর কি। কম্পেয়ার। এখন আমার এই যে 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ দেব, ঠিক আছে। জাস্ট 1 নম্বরকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ দিলাম, ভাগ দিলে এরকম হবে। এবার আমাদের মূল টার্গেট হচ্ছে কি আসলে এর মান বের করা, এর মানটা বের করতে হবে, কারণ আমাকে প্রমাণ করতে হবে a সমান এরকম সামথিং। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমাকে যে কোনো ভাবে এর মানটা বের করতে হবে। ওকে, তাহলে এখন সেই উদ্দেশ্যে আমরা প্রথমে স্কয়ারটাকে তাড়াইতে চাই। স্কয়ার মানে স্কয়ার রুট যেটা, সেটা আমাকে ঝামেলা করতেছে, সেটা তাড়াইতে হইলে আমাকে কি করতে হবে, দুই পাশে আমরা বর্গ করে দেব, তাই না? জি স্যার। তার আগে আমরা একটা কাজ করতে পারি, ওই ওমেগা কেটে দিতে পারি। তাহলে এখন যদি এ পরের লাইন যদি বর্গ করি, তাহলে এই এখানে যদি বর্গ করি তাহলে কি হয়, এই স্কয়ারে আর এই রুট কাটা যায়, তাই না? তাহলে এইভাবে স্কয়ার আর রুটে কাটা গিয়ে আমার আলটিমেটলি এটা থাকে। বুঝা গেছে কিনা এটা? কেউ কি আছেন যে এটা বুঝেন না? জি স্যার, বুঝা গেছে। জি স্যার বলেন। তবে স্যার আমরা যখন খাতাতে করবো তখন কি ওমেগা কি কাটা দিয়ে করবো স্যার? হ্যাঁ, এক টান দিয়ে দিবেন, টান দিতে বেশি কষ্ট হবে না। টান দিলে হবে, না দিলে হবে, এটা সমস্যা না, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা আর গুণ করলাম, ঠিক আছে। এই পাশে এটার সাথে এটা, এটার সাথে এটা আর গুণ করলাম। তাহলে আমি প্রথমে এটা যেটা সেটা এই পাশে লিখলাম, যে কোনো পাশে যে কোনোটা লিখতে পারেন, সমস্যা নাই। তাহলে a স্কয়ার ভি স্কয়ার মাইনাস মাইনাস x1 স্কয়ার ভি স্কয়ার, x1 স্কয়ার ভি স্কয়ার, ঠিক আছে। আর এই পাশেরটা এটা গুণ করলে আমি এই পাশে লিখলাম, দেখেন একটু তাকাই দেখেন ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে। আচ্ছা টার্গেট যেহেতু এর মান বের করা, তাহলে এ যে দুই পাশে যে এ গুলোকে আমরা একসাথে করে ফেলি, তাহলে এই এটাকে এই ইউ স্কয়ার যেটা সেটাকে আমি বাম পাশে নিয়ে যাই, এটাকে আমি বাম পাশে নিয়ে যাব, আর এটাকে আমি ডান পাশে নিয়ে আসবো। তাহলে বাম পাশে নিয়ে আসলে আমি এইভাবে কমন নিতে পারি, এই স্কয়ার যদি কমন নিই তাহলে এইখানকার ভি স্কয়ার, এই যে ইউ আসলো মাইনাস হয়ে, সে মাইনাস ইউ স্কয়ার হয়, ঠিক আছে কিনা? জি স্যার, দেখেন কেউ কারো যদি সমস্যা হয় তাহলে বলেন। বুঝতে পারছি। স্যার দ্বিতীয় লাইন বুঝি নাই, পার করাটা কিভাবে? সাজায় নিছে, এই সরাইছে আর কি, যে পাশে আছে এর সাজায় মান নিছে। বাইর করার জন্য এখানে আনছি। স্যার এখানে আরো একটা লাইন হয়তো আমরা করলে একটা লাইন হবে কিন্তু এটা করেনি। একটা লাইন মানে সোজা কথা, এটা প্লাস আছে তো ওই দিক দিয়ে একটা মাইনাস করে একটা লাইন হয়তো এইভাবে করা যাইতো। জি স্যার ওটাই আর কি, ওটা করলে ওইটা দেখালে হয়তো সবাই বুঝতে পারতো ভালো হবে। এটা মাইনাস আছে, মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। আর আগে যেটা ছিল বাকি সেটা
এবার ঠিক আছে? এ স্কয়ার কমন নিলাম, এটা তো যে পাশে থাকলোই। আচ্ছা, তারপরে ওরে আল্লাহ, কে এত হাসি দিতেছেন? একটু মিউট করে করোনা হাসি দিয়ে স্যার স্যার আমরা এক এক সময় স্যার ভি এর ইকুয়েশনটা স্যার এক এক রকম বসাচ্ছি স্যার। কোনো সময় ভি ম্যাক্স সমান ওমেগা এ বসাচ্ছি, আবার কোনো সময় ভি সমান মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস ওগুলো খুব এরকম ভ্যালু বসাচ্ছি। এটা এক এক কন্ডিশন এক ভ্যালু একটা। আপনার যখন ভেলোসিটি ম্যাক্সিমাম হয় তখন ভি ম্যাক্স সমান ওমেগা হয়, আর যখন নরমাল ভেলোসিটি হয় সেটার একটা ইকুয়েশন হয়। মানে এটা তো এক এক কন্ডিশন, সাধারণত 3টা লাগবে স্যার। 3টা না 4টা না 5টা সেটা কোনো ব্যাপার না। আমার যে কন্ডিশন দিবে সেই কন্ডিশন অনুযায়ী কন্ডিশন অ্যাপ্লাই করে আমি ভেলোসিটির ইকুয়েশন বের করব। ঠিক আছে? এটা কোনো মুখস্থর ব্যাপার না। আপনি মুখস্থ বড় জোর ভেলোসিটির যে জেনারেল ইকুয়েশনটা, যেমন এটা আপনি মাথায় রাখতে পারেন যে এটা আপনি এই মাথায় রাখবেন একটা, এইটাতে আপনি তারপরে বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে ভি ম্যাক্স যখন বলবে ভি ম্যাক্স বের করবেন, ভি মিনিমাম বলে ভি মিনিমাম বের করবেন। মূল ইকুয়েশন হচ্ছে আমার এটা। ঠিক আছে? এইগুলাই তো আপনার এখানে করা। ঠিক আছে? সেই জন্য তো এইগুলা দেখা আসছি যে এগুলা তো এই জন্য এখানে দেখতে হবে। এই যে দেখেন এখানকার যে ভেলোসিটি বের করছিলাম, এই ভেলোসিটি প্রথম কি হয়, এই যে এরকম একটা ইকুয়েশন পাইছি, এখান থেকে আবার এরকম পাইছি। ঠিক আছে? আর এটা থেকে ভি ম্যাক্স কিভাবে হয় সেটা আমরা যখন ম্যাথ করছি, ম্যাথে আমরা দেখাইছি। এই যে মানে প্রথম ম্যাথে যেটা করছি, এই যে ভি ম্যাক্স সমান ওমেগা এ কিভাবে হয় সেটাই দেখেন। পাশে ইকুয়েশন জেনারেল যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটা দিয়ে রাখছি, সেই ইকুয়েশনটা থেকে কিভাবে ওমেগা এ আসছে সেটা আমরা করে দেখাইছিলাম, আমি পুরাই করে দেখাইছিলাম। তো মূল কথা হচ্ছে আপনি এক এক সময় এক একটা দেখতেছেন, ঠিক আছে, কিন্তু সেটা লজিক্যালি দেখতেছেন, এই লজিক্যাল কিছু দেখতেছেন না। আচ্ছা, কোথায় ছিলাম জানো? এটা ছিলাম। আচ্ছা, তাহলে এ স্কয়ার সমান এখন কি এভাবে লিখতে পারি, তাই না? ওই যে এটাকে ওইটার নিচে নিয়ে আসলাম আর কি, ডান পাশে এনে নিচে নিয়ে আসলাম। এই স্কয়ারটা রুট করে দেওয়া হয়েছে। আর এরপর আমার এ সমান জাস্ট পুরোটাকে রুট করে দিলাম। এটাই যদি উপরে যেটা যদি প্রশ্নের দিকে তাকান, আমাকে এটাই প্রমাণ করতে বলছে। খুব কঠিন কিছু না, অঙ্ক তো স্যার সহজ, দেখতে তো সহজ স্যার, কিন্তু প্রথমে প্রশ্ন যে দেখি তো মনে হচ্ছে অনেক সমীকরণটা কঠিন। দিয়ে বুঝতে পারবো কিভাবে স্যার সমীকরণ। এই যে স্যার ভেলোসিটিটা স্যার এখানে প্রথমে ভেলোসিটিটা নিলে স্যার কি দেখে ভেলোসিটিটা আমরা ধরে নিব স্যার, আমরা জানি ভেলোসিটি, এইটা বুঝতে পারতেছি না স্যার। আপনি রাব্বি ইসলাম, আপনি মনে হয় বুঝেন না এর আগে কিছু। আপনি কিভাবে না স্যার, এই যে কোশ্চেন দেখে স্যার এই যে ইউনো ভেলোসিটিটা আমরা কিভাবে ধরে নিব স্যার, আমি এটা ভেলোসিটি বুঝতে ধরে পারতেছি নিব না। কেন? এটা আমি ধরে নিছি কি নাকি? এটা ধরে নিছি নাকি আমরা? আমরা জানি এটা তো স্যার, আমরা জানি। ঠিক আছে স্যার, উইনো আমরা হ্যাঁ, জানি। তা আমরা হ্যাঁ, জানি, এটা তো আমরা কিন্তু আমরা এই ইকুয়েশনের ক্ষেত্রে এটাই কেন প্রয়োগ করব স্যার, সেটা তাহলে প্রশ্ন কোনটা করতেছি স্যার লিখবেন? এখানে স্যার। আমরা তো ভেলোসিটির ইকুয়েশন এটা জানি। আপনি ভেলোসিটির ইকুয়েশন কি অন্য জি কোনটা স্যার, জানেন? আমাদের কি স্যার ভেলোসিটি তো বের করতে বলছি কি স্যার, ভেলোসিটি তো বের করতে বলেনি। ওরে আল্লাহ, ভেলোসিটি বের করতে বলে নাই, কিন্তু আমার এই অঙ্কের কন্ডিশনটা এমন দেওয়া আছে যেটা ভেলোসিটি হ্যাঁ, কন্ডিশন দেওয়া আছে, যেটা অ্যাপ্লাই করে আমার এটা প্রমাণ করতে হবে। তো সেই জন্য আমি ভেলোসিটির ইকুয়েশন থেকে শুরু করতে হবে। তাহলে আমি কিভাবে করবো? আপনার কাছে ও অন্য কোনো আচ্ছা। সমাধান আছে? না স্যার, না, আমি স্যার সেটাই তো স্যার বুঝতে পারতেছি না স্যার, সেটাই তো সেজন্য স্যার বোঝার ব্যাপার। বললাম। সে অঙ্ক বোঝার ব্যাপার হচ্ছে এটাই, যে অঙ্কটা আমি কি দিয়ে শুরু করব, কিভাবে আমি এই সমাধান এই জায়গায় পৌঁছাইতে পারবো, তাই না? এটাই তো মূল ব্যাপার। হুম, কিন্তু এই কোশ্চেন ঠিক আছে যে স্যার আমি কিভাবে কেন ভেলোসিটির ইকুয়েশনটা ইউজ করলাম, ঠিক আছে, এই কোশ্চেন ঠিক আছে, কিন্তু প্রথম দিকে কোশ্চেনের ধরনটা যেটা ছিল, স্যার ভেলোসিটির ইকুয়েশন এইটাই ইউজ করলাম কেন, ওই কোশ্চেনটা ঠিক নেই। ঠিক আছে? কারণ ভেলোসিটির ইকুয়েশন এইটা ইউজ না করে আমি কোনটা ইউজ করবো? এটাই তো আমার ইকুয়েশন। ঠিক আছে? প্রশ্ন হইতে পারতো যেটা এখন প্রশ্নের ধরন এখন যেটা করলেন এটা ঠিক আছে যে স্যার আমরা ভেলোসিটির ইকুয়েশন থেকে কেন শুরু করলাম, কেন ম্যাথটা এইভাবেই শুরু করলাম, অন্যভাবে কেন শুরু করলাম না, সেটা ঠিক আছে প্রশ্ন। কিন্তু ওই প্রশ্ন ঠিক না যে স্যার কেন ভেলোসিটির ইকুয়েশন এটাই লিখলাম, এটা না লিখলে আমি কোনটা লিখবো? আমি তো জানি এটা। আমি স্যার এটাই বলতে চাইছিলাম, প্রশ্নটা স্যার এটাই বলতে চাই স্যার, কথা হ্যাঁ, বলতে ভেলোসিটি লিখছি এই কারণে, কারণ আমার এখানে অঙ্কিত ভেলোসিটি দেওয়া আছে, সব তো ভেলোসিটি দেওয়া আছে। এই যে ভি বলছে, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, এই যে এখানেও আমার
ইউ দেওয়া আছে, যেটা আমার ভেলোসিটি এ, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে। তো সবকিছু ভেলোসিটির কারবারই দেওয়া আছে এই ম্যাথে। সেই জন্য আমি ভেলোসিটি থেকে শুরু করছি, ঠিক আছে? এবং সেটা করে আমার এই প্রশ্নের যে দুইটা কন্ডিশন আছে সেই দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করে দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। তো এই দুটো থেকে সমাধান করে আমাদের মূল টার্গেট হচ্ছে কিন্তু এটা বের করা, এটা বের করে ফেললাম, ঠিক আছে? আমার মতে এটা ছাড়া অন্য কোনো ওয়ে নাই। আপনি মানে এই ভেলোসিটি ইকুয়েশন থেকে শুরু করে আমরা যেভাবে এই ইকুয়েশন আসছি, আমার জানার মধ্যে অন্য কোনো ওয়েতে এটা সম্ভব না। আপনারা যদি পারেন সেটা করে দেখান, সেটা অবশ্যই মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, স্যার হ্যাঁ বলেন। স্যার ওখানে ভি লেখা আছে, তো ওই ভিটার কারণে আমরা ভেলোসিটির ইকুয়েশন ব্যবহার করি, এটা আমরা বুঝতে পারি নাকি স্যার? ভি লেখা আছে সেটা কোনো কথা না, মোট কথা হচ্ছে আমার স্পিড বা ভেলোসিটি এরকম কোনো যদি লেখা থাকে, মানে আসলে এখানে আপনাদের মূল জিনিসটা বুঝতে হবে। আপনার আমি কি বলি স্যার শুনেন, মূলত আমরা প্রশ্নটাই বুঝতে পারতেছি আমি না বলি স্যার, স্যার আমরা একটু অ্যানসার কিভাবে শুনেন। করব? স্যার আমরা তো একদম নতুন না স্যার, এই সিচুয়েশনে কখনো আগে ম্যাথ করি নাই, তো আমাদের এটার জন্য একটু ডিফিকাল্ট হয় যে আমরা বুঝবো কিভাবে যে আসলে এই ভি, যদি এখানে ভি দেওয়া হয়, আমি এখন ভাবতেছি যে ভির কারণে ভেলোসিটি বা স্পিডের কারণে ভেলোসিটির ইকুয়েশনটা আমি ইউজ করব। যখন আমরা জানবো না যে এখানে ভি বা ইয়া ইউজ কিছুই নাই, অন্য কিছু আছে, তখন আমরা কিভাবে বুঝবো স্যার ওইটা কোন ইকুয়েশনটা পড়বে? মনে করেন স্যার আপনি করতে করতে আপনি অভ্যস্ত। না না ঠিক আছে, বুঝতে পারছি। এটা হয়েছে কি আপনাদের ওই তো মানে করতে করতে অভ্যাস নাই, তো করা শুরু করেন নাই এখনো, সেই জন্য এই প্রশ্নটা। এটা শুধু এই ম্যাথের জন্য না, যে কোনো ম্যাথের ক্ষেত্রেই আপনার এই প্রশ্নটা প্রযোজ্য। স্যার ম্যাথের মধ্যে এই টার্ম দেওয়া আছে, আমি বুঝবো কেমনে আমার কোন ইকুয়েশনটা থেকে আমি শুরু করতে হবে, তাই না? So, প্রশ্ন তো এটাই। স্যার বিভিন্ন কিছু দেওয়া আছে এখানে, তো জি এখন স্যার। আমি ভেলোসিটি বা এই বিভিন্ন কিছু দেওয়া আছে, আমি এই ইকুয়েশন ইউজ করলাম কেন? এখন এই সেম প্রশ্ন আপনি আগেও করতে পারতেন। আগে না তো স্যার, এখানে তো এগুলো দেওয়া আছে, আমি কেন হঠাৎ করে এই ভেলোসিটির এই ইকুয়েশনটা লিখলাম? এটা আমি কিভাবে লিখলাম? এটা না লিখে অন্য কিছু লিখলাম না কেন? না না, সেম প্রশ্ন, সব কিছুতে করা যায়। এখানে এইটা বলতে পারতেন স্যার, এখানে এরকম হাবিজাবি অনেক কিছু লেখা আছে, আপনি ভেলোসিটি সমান এইটা লিখলেন কেন? অন্য কিছু লিখলেন না কেন? ঠিক আছে, তো সব জায়গায় এই প্রশ্নটা সব জায়গায় করা যায়। এখন কথা হয়েছে কি, ম্যাথ ম্যাথ কি জিনিস? ম্যাথ হচ্ছে আপনাকে, হ্যাঁ হ্যাঁ, সাজিদ ভাই হয়তো বোঝাতে চাইছে ওই জায়গায় যদি তাহলে ইউ অথবা ইউভি না থেকে যদি অন্য কোনো আমি কনস্ট্যান্ট বলতেছি, আমাকে দেওয়া হয় শেষ করতে তখন দেন, আমাকে কিভাবে? শেষ করতে দেন, ঠিক আছে? প্রশ্নটা আমি ঠিক দেখাতে আছি। এখন আমার কথা হয়েছে যে যে প্রবলেম গুলা ম্যাথ গুলাতে আসলে দেওয়া থাকে, সেটা আসলে কিরকম দেওয়া থাকে? ম্যাথের মধ্যে আপনাকে কিছু কিছু জিনিস মানে দেখা যাচ্ছে কি হিন্টস দেওয়া থাকবে আপনাকে, মানে কি বলবো, মানে হাতিয়ার দিয়ে দিবে আর কি, হ্যাঁ, অস্ত্র শস্ত্র সব দিয়ে দিবে ম্যাথের মধ্যে। এরপরে আপনাকে বলবে যে এবার যুদ্ধে নেমে ওই জিনিসটা উদ্ধার করে আসো। ব্যাপারটা হচ্ছে just এরকম। তো আপনার হাতিয়ার থাকবে আপনার হাতে, আপনি যখন যুদ্ধে যাবেন তখন ওই যুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ করবেন, এটাই হচ্ছে আপনার ম্যাথ করার দক্ষতা, ঠিক আছে? সেটা হচ্ছে আমার সব হাতিয়ার আছে, আমি এখন কোন সূত্র দিয়ে নামবো আমার যেটা বের করতে বলছে সেটা বের করার জন্য। এটাই হচ্ছে আমার ম্যাথ করার দক্ষতা, যে আমি বুঝতে পারছি যে আমার এই জিনিস আছে, ওইটা বাইর করব, তাইলে আমি এই পথে যাইতে হবে, ঠিক আছে? তো সেটার জন্য কি করতে হয়, নর্মালি আমাকে সবসময় তাকাইতে হবে আমার টার্গেটটা কি। যেমন এই ম্যাথটা থেকে শুরু করি, যেমন আমার টার্গেট কি এখানে, ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে। তাহলে জি স্যার। আমার যুদ্ধ করে এটাকে বের করতে হবে ভি ম্যাক্স, এটুকু আমি কনফার্ম নাকি? জি তাহলে স্যার। আমি যুদ্ধ নামার আগেই এখানে আমার কি দেওয়া আছে এগুলা মানে এগুলা দেখার আগেই আমি বুঝতে পারতেছি, যেহেতু আমার এটা বের করতে হবে, এটা রিলেটেড কি কি সূত্র আমি জানি, ঠিক আছে? তাহলে আমাকে সোজা কথা, তাহলে আমি যুদ্ধে আমি যেটা আমি বের করব, যুদ্ধে আমি যেটা অর্জন করব, আমাকে প্রথমেই জানতে হবে ওইটা পাওয়ার জন্য আমার কোন কোন মাধ্যম ওয়ে আছে, ঠিক আছে? যখন মনে করেন আপনি কি বলবো, ওই যে গ্রিন ইউনিভার্সিটিতে যাবেন, যেটা আমাদের শেওড়াপাড়াতে আছে। এখন আপনি মনে করেন ওই শ্যামলী থেকে শুরু করে আপনি বললেন যে আমি গ্রিন ইউনিভার্সিটি আমার টার্গেট, তাহলে আমি কিন্তু 2-3টা ওয়েতে আপনি আসতে পারেন, তাই না? আপনি আগারগাঁও দিয়ে আসতে পারেন, আপনি মিরপুর 10 দিয়ে আসতে পারেন, কয়েকবার আসতে পারেন, তাই না? সো আপনি জানেন গ্রিন ইউনিভার্সিটিতে যাবেন, এরপরে যাওয়ার যে মাধ্যম, যাওয়ার যে ওয়ে, যাওয়ার যে সূত্র,
সেই সূত্র আপনার মাথায় থাকতে হবে। ওকে, আমি এখানে আগারগাঁও দিয়ে দিতে পারি, 10 নাম্বার দিয়ে দিতে পারি। তাহলে এই দুইটা সূত্র আমার মাথায় এখন আমি জানি এই দুইটা সূত্র, আগারগাঁও 1 অয়ে আর একটা হচ্ছে মিরপুর 10 1 অয়ে। এরপর আমি চিন্তা করবো যে এই 2 অয়ের মধ্যে কোন অয়েটাতে গেলে আমার সুবিধা হবে, মানে কোন অয়েতে গেলে আমার যে অস্ত্র শস্ত্র আমাকে দিয়ে দিছে এখানে, সেই অস্ত্র শস্ত্রগুলো আমি ইউজ করতে পারবো, ইউজ করে আমি ওখানে যাইতে পারবো। মনে করেন আমি আগারগাঁও দিয়ে যাবো, আগারগাঁও দিয়ে যাওয়ার জন্য আমার যে যে জিনিসগুলো দরকার সেটা আমার এই অঙ্কে দিয়ে দিছে, ঠিক আছে? তাহলে আমি সুন্দর আগারগাঁও দিয়ে যাব। কিন্তু যদি দেখি যে ওকে আগারগাঁওর এই পথ দিয়ে এই পথ আমি যেটা চিনি, এখান দিয়ে যাইতে যে যে জিনিসগুলো আমার দরকার সেটা আমার হাতে নাই, অস্ত্রগুলো আমার নাই, তাইলে আমি এই দিক দিয়ে যাব না। তাইলে আমি কোন দিক দিয়ে যাব? উল্টা আমি অন্য যে মাধ্যমটা জানি সেই মাধ্যম দিয়ে আমি যাব, ঠিক আছে? তখন দেখবো যে ওই মাধ্যমের জন্য আমার সব হাতিয়ার আছে কিনা, দেখবো যে সব হাতিয়ার আমার কাছে আছে, ওগুলো অ্যাপ্লাই করে আমি সুন্দর গ্রিন ইউনিভার্সিটিতে পৌঁছে যাব। তাহলে মূল উদ্দেশ্য কি? আমার এই ভি ম্যাক্স আমার টার্গেট, ভি ম্যাক্স হচ্ছে আমার গ্রিন ইউনিভার্সিটি, আমি এটাতে যাইতে চাই। এখন এটাতে যাওয়ার সূত্র কি কি আমি জানি সেটা আমার মাথায় প্রথমেই নিয়ে আসতে হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি কিন্তু এগুলোর দিকে কিন্তু এখনো তাকাই নাই, যে বলছেন স্যার অঙ্কে এত কিছু, এগুলা আমি কিন্তু অঙ্কের দিকে কিচ্ছুতে তাকাই নাই এখনো। আমার যে টার্গেট সেটা নিয়ে, সেটার থেকেই শুরু করতে হবে সবসময়। তো আমার টার্গেট ভি ম্যাক্স, ভি ম্যাক্স আমার বের করতে হবে, ভি ম্যাক্স আমার পাইতে হবে, ওখানে যাইতে হবে। তাহলে ভি ম্যাক্স এর কি কি সূত্র আছে সেটা আমার এখন মাথায় নিয়ে আসতে হবে। ঠিক আছে? তাহলে ভি ম্যাক্স এর ইকুয়েশন যদি আপনি 2-3টা জানেন, সেই 2-3টা আপনার মাথার সামনে আনতে হবে। আনার পরে এরপরে আপনি এক্স্যাক্টলি ওই যে 2-3টা জানেন, সেই 2-3টা তো অবশ্যই আপনি থিওরি যে আমরা আলোচনা করে আসব, থিওরি থেকে আপনি অবশ্যই জানে আসতে হবে, তাই না? কারণ ম্যাথগুলো তো আসলে থিওরি থেকেই ডেভেলপ করা। তাহলে থিওরির সময় আপনি জেনে গেছেন যে ভের ইকুয়েশন এরকম 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 হয়, তাহলে আপনি এখানে সেই ইকুয়েশন গুলো আপনি চিন্তা করবেন যে ওকে ভের ম্যাক্স এর এই ইকুয়েশন গুলো হইতে পারে, এরকম একটা 3টে ইকুয়েশন ধরে নিলাম যে এরকম আমার 3টে ইকুয়েশন আমি জানি ভি ম্যাক্স এর। এরপরে আপনি এইবার আপনি তাকান এই ম্যাথে আপনার এখানে উপরে যে হাতিয়ার গুলো দেওয়া আছে, এই হাতিয়ার গুলো থেকে কোনটা ইউজ করলে, হাতিয়ার গুলাকে কোনটাতে ইউজ করলে আপনি সহজে ভিম্যাক্স পাইবেন। দেখা যাচ্ছে কি এইটা যে ওয়ে আপনি চিন্তা করতেছেন, সেই ওয়ের জন্য যে যেই জিনিসগুলো দরকার সেখানে আপনার এই ইকুয়েশন পাইতেছেন না, তাহলে আপনি এই ওয়েতে যাইতে পারবেন না। আবার দেখা যায় 2 নাম্বার যে ফর্মুলাটা জানেন সেটার জন্য আপনি দেখতেছেন যে যে জিনিসগুলো আপনার হাতিয়ার যেগুলো দরকার, আপনি অঙ্ক পড়ে দেখলেন যে এই হাতিয়ার আপনাকে ওরকম দেওয়া নাই, সবগুলো দেওয়া নাই, 2টা দেওয়া আছে আরেকটা নাই, আননোন, জানেনই না ওইটা, তাহলে ওইটা আপনি তাহলে এটা তো যাইতে পারবেন না। 3 নাম্বারটা দেখলেন যে এইখানকার আপনার যে যে উপাদানগুলো দরকার, এই উপরে পড়ে দেখলেন যে সবগুলো উপাদানই আপনার দেওয়া আছে, তখন কি করলেন সেই হাতিয়ারগুলো ইউজ করে, ইকুয়েশন ইউজ করে আপনি সুন্দর ভিম্যাক্স ক্যালকুলেশনটা করে ফেললেন, ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটা মানে জীবনে যত প্রবলেম পাইবেন ম্যাথ করার জন্য, প্রত্যেকটা এরকম একই সিস্টেম, যে আমি যেটা বের করব সেটা সূত্র আমি জানি কিনা, ঠিক আছে? তাহলে আমার মূল কিন্তু এখানে এই তো মানে দক্ষতাটা কি, দক্ষতা হচ্ছে এই যে ভিম্যাক্স এর আমি 2-3টা ওয়ে যে আমি জানি কিনা, ভিম্যাক্স সমান যে এরকম 2-3টা ওয়ে আমি যদি ওই যে শ্যামলী থেকে গ্রিন ইউনিভার্সিটিতে যাওয়ার যদি নাই চিনি, আমি যদি নাই জানি একে আগারগা দিয়েও যাওয়া যায় অথবা মিরপুর 10 দিয়ে, আমি যদি নাই জানি তাহলে আমি মানে যুদ্ধে নামবো কিভাবে? আমার হাতিয়ার আছে, ঠিক আছে, আমাকে মনে করেন রিক্সা ভাড়া বা বাস টাকা টুকা সব দিয়ে দিছে, হ্যাঁ, বললো যে আপনি গ্রিন ইউনিভার্সিটিতে যান, কিন্তু আপনি জানেন না যে আগারগা দিয়েও যাওয়া যায়, মিরপুর 10 দিয়ে যাওয়া যায়, আপনি যাইতে পারবেন? পারবেন না, তাই না? আপনার হাতিয়ার আছে, আপনি জানেন না ওই জায়গায় কিভাবে যাবে, যাওয়া যাবে? যাওয়া যাবে না। আবার আপনার কাছে মানে হাতিয়ার, আপনি যাওয়ার ওয়ে আছে, যাওয়ার ওয়ে জানেন, কিন্তু হাতিয়ার দেওয়া নাই, তাহলে আপনি যাইতে পারবেন? যাইতে পারবেন না। তো এরা দুইটা সামঞ্জস্য যখন হবে, সেটাই আপনার কাছে হাতিয়ারও থাকতে হবে এবং আপনি জানতেও হবে যে এই ওয়েতে ওখানে যাইতে হবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে আপনি কিভাবে কোন সূত্রটা ইউজ করবেন সেটা। এখানে আমি কেন এই সূত্রটা ইউজ করলাম, বিকজ আমি জানি যে এই আমাকে উপরের এটা আমি লিখলাম, লেখার পরে আমি দেখলাম যে উপরে আমার যে জিনিসগুলো দেওয়া আছে, এই ওমেগা দেওয়া আছে, এ দেওয়া আছে, এক্স দেওয়া আছে, মানে হাতিয়ার দেওয়া আছে, ওমেগা এ এক্স সব হাতিয়ার এখানে দেওয়া আছে, সেগুলো ইউজ করলে আমি সুন্দর করে ভির মানটা আমি বের করে ফেলতে পারবো, এই ভি এরকম, ঠিক আছে? তো সেই জন্য এখন আশা করি বুঝতে পারছেন যে কেন আমি কিভাবে লিখবো, যে ইকুয়েশনটা কোনটা দিয়ে আমি ম্যাথ করবো। জি স্যার।
তো এখানেও আমার সেম। মানে এই ইকুয়েশন গুলো দেখে স্যার বোঝা যায় সহজে স্যার, কারণ ভিম্যাক্স এর যে উপাদানগুলো দরকার সেগুলো মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে স্যার। ওইটা তো ইকুয়েশন, সেজন্য বুঝতে পারতেছে না। আর আপনি এখন যেটা বলে দিলেন মানে উদাহরণ সহকারে, সেজন্য এখন একটু সহজ মনে হচ্ছে, মানে স্যার বের করার যে উপায়টা কি আর এখানে সেটা হচ্ছে বুঝতে কি, পারছি স্যার। এখানে হচ্ছে একটু একটু ভিন্ন রকম ম্যাথটা আর কি, এটা জাস্ট ভিন্ন রকম ম্যাথ, যে এখানে দুইটা কন্ডিশন ইউ আর ভি বলে আছে, ডিসপ্লেসমেন্ট বলা আছে। তো হাতিয়ার গুলাকে একটু সাজায়া টাজায়া লক্ষ্যটাকে ঠিক করতে হবে, ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে। হাতিয়ার গুলাকে একটু সাজায়া টাজায়া আমার যে লক্ষ্য, এই যে লক্ষ্যটাকে আমি ঠিক করে নিলাম। এই তো এটা আসলে কি, মানে মাত্র তো হয়তো বা অনেকদিন পরে পড়ালেখা শুরু করছেন, আপনি যখন আস্তে আস্তে 1-2 সেমিস্টার যাবে, এরকম বিভিন্ন প্রবলেম করবেন। ইভেন আমার কোর্স তো ইনশাল্লাহ যখন লাস্টের দিকে যাবেন তখন দেখবেন যে অলরেডি এক্সপার্ট হয়ে স্যার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। সবসময় হয়ে যাবেন। কারণ ওই যে সবচেয়ে মূল কথা হয়েছে আপনার জানতে হবে, যেটা বের করতে হবে ওইটার ইকুয়েশন আপনি জানেন কিনা। ভেলোসিটি বের করতে হবে, আপনি ভেলোসিটির ইকুয়েশন জানেন কিনা। অ্যাক্সিলারেশন বের করতে হবে, আপনি অ্যাক্সিলারেশন ইকুয়েশন জানেন কিনা। এটা হচ্ছে মূল টার্গেট। এটা হচ্ছে একদম মেইন। এটা জানলেই তো আপনি বুঝবেন যে ওকে আমি ইকুয়েশন জানি, এবার এই ইকুয়েশনের যেই জিনিসপত্রগুলো সেটা আমার ম্যাথে দেওয়া আছে কিনা। দেওয়া থাকবে এবং সেটা দিয়ে আপনি রেজাল্ট বের করে ফেলবেন। আচ্ছা, আপনাকে সব দিয়ে দিল কিন্তু আপনি সূত্র জানেন না, তাহলে আপনি জীবনও ম্যাথ করতে পারবেন না, ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে সূত্র জানা, তারপরে হচ্ছে খুঁজে বাই করা এই প্রবলেমটা থেকে যে ওকে জিনিসপত্র সব আছে কিনা সব বের করার জন্য। তারপরে বের করে সুন্দর করে মান বসাই দিয়ে ক্যালকুলেশন করে ফেলা, এটা হচ্ছে মূল কাজ। তাহলে আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। অনেক